আজকে সকালে তিস্তা প্রকল্প নিয়ে ডাক্তার জাহিদুর রহমানের সাথে কথা বলছিলাম। এই প্রকল্পটা সরকারকে চীন এবং ভারতের কাছ থেকে কিছুটা সহযোগিতা, কিছুটা সাহায্য আদায় করার ক্ষেত্রে আপাতত কিছুটা লিভারেজ দিলেও এই প্রকল্পই যে সরকারকে সবচেয়ে বড় বিপদে ফেলবে, সরকারের সবচেয়ে বড় সংকটের কারণ হবে এই তিস্তা প্রকল্প, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম এবং আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। তিস্তা চুক্তির কথা আমরা জানি, বছরের পর বছর ধরে ভারত এটা ঝুলিয়ে রেখেছে। ভারত চুক্তিটা করছে না এবং বর্তমান ক্ষমতাসীনরা তো 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছে, কিন্তু তারাও আসলে যেহেতু ভারতকে অখুশি করতে চায় না, তাই যে চুক্তিটা আসলে ভারত করতে চাইছে না সেই চুক্তির ব্যাপারে তারাও কখনো ভারতের সাথে নেগোসিয়েশন করতেই যায়নি আসলে। ফলে চুক্তিটা হচ্ছে না এবং যে চুক্তিটা হবার কথা সেখানেও আসলে বাংলাদেশ ন্যায্য হিস্সা আসলে পাচ্ছে না। তারপরেও আমরা চুক্তিটা চেয়েছিলাম, কিন্তু এই চুক্তিটা ভারত করেনি এবং আমাদের বর্তমান ক্ষমতাসীন সরকার যেহেতু ভারতের তাবেদারি করেই 2014 সালের পর থেকে ক্ষমতায় টিকে আছে অবৈধভাবে, সুতরাং তারা কখনোই ভারতকে অখুশি করতে চায়নি এবং এই চুক্তি নিয়ে তারা কখনোই ভারতকে চাপ দেয়নি। এরপর যেটা হলো, চীন এই প্রকল্পটা নিয়ে আসলো। তিস্তার এই প্রকল্পটা তারা সমীক্ষাটা করলো এবং তারা 2 বছরের বেশি সময় আগে থেকে এই প্রকল্পে ইনভেস্টমেন্টের জন্য তারা আগ্রহ প্রকাশ করে আসছে। তারা কতটা আগ্রহী সেটা আমরা বুঝতে পারি। নির্বাচনের আগে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ান ঘোষণা করেছিলেন, আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে, শেখ হাসিনা যদি আবারও প্রধানমন্ত্রী হন, যদি তারা সরকার গঠন করে, তাহলে খুব সহসায় নির্বাচনের পরে নতুন সরকার গঠিত হলেই তারা তিস্তা প্রকল্প কাজ শুরু করবে। নির্বাচনের পর প্রথম যখন ইয়াওয়ান চীনের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে, সেখানেও তিনি বৈঠকের পর সাংবাদিকদের জানালেন যে খুব সহসায় চীন এই প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে। এবং এতদিন পরে এসে আমরা জানতে পারলাম ভারতও এখন এই প্রকল্পে ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করছে। বিনয় কৈত্রে এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব, তিনি পররাষ্ট্রমন্ত্রীকে এই কথা জানিয়ে গেছেন এবং এই প্রকল্পটা নিয়ে 2 বছরের বেশি সময় আগে থেকে কিন্তু আলোচনা হচ্ছে। চীন আগ্রহ প্রকাশ করেছে প্রকল্পটা করার ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশ সরকার এই ব্যাপারে গ্রিন সিগন্যাল দিতে পারছে। তারা বিভিন্ন সময়ে আমরা দেখেছি চীন এই প্রকল্পটা করবে এ ধরনের একটা বার্তাও কিছুটা দেবার চেষ্টা করেছে, আবার সেই জায়গা থেকে সরে এসছে যখন ভারতের চোখ রাঙানি তারা দেখেছে। ফলে এই প্রকল্পটা সরকারের আসলে গলার কাটা, কারণ উভয় পক্ষকে ব্যালেন্স করে রাখার যে চেষ্টাটা এতদিন তারা করেছে এবং এতদিন সাকসেসফুলি তারা সেটা করতে পেরেছে, সেই জায়গাটা এই প্রকল্প হয়তোবা হতে দিচ্ছে না। কিভাবে আসলে ব্যালেন্সটা করে আমরা একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। বঙ্গোপসাগরে আমাদের একটা সাবমেরিন বেইজ আছে, সেখানে 2টো সাবমেরিন আছে এবং সেটার সাবমেরিন বেইজ এবং এই 2টো সাবমেরিনের নিয়ন্ত্রণ চীনের হাতে। সুতরাং বঙ্গোপসাগরে বসে থেকেই সাবমেরিন বেইজে এবং সাবমেরিন দুটোর মাধ্যমে তারা বঙ্গোপসাগরের আশেপাশে সকল তথ্য তারা নিতে পারছে। আবার ভারতকে বাংলাদেশের সরকার বঙ্গোপসাগরে রাডার বসানোর, ওই অঞ্চলে রাডার বসানোর অনুমতি দিয়েছে। ফলে রাডার বসিয়ে ভারত এই অঞ্চল থেকে তাদের প্রয়োজনীয় তথ্যগুলো তারা সংগ্রহ করতে পারছে। এভাবে আসলে এতদিন এই সরকার, অর্থাৎ 2014 সালের পর থেকে তারা অবৈধভাবে যখন থেকে ক্ষমতায় বসে আছে, এভাবেই আসলে চীন এবং ভারতকে তারা ব্যালেন্স করার চেষ্টাটা করেছে এবং সাকসেসফুলি করতে পেরেছে। কিন্তু এই প্রকল্পের ক্ষেত্রে তাদের সমস্যাটা হচ্ছে, প্রকল্প একটাই, নদী একটাই এবং এই প্রকল্পেই উভয় পক্ষ চীন এবং ভারত উভয়ই আগ্রহ দেখাবে। ভারতের ক্ষেত্রে এই প্রকল্প হোক বা না হোক সেটা নিয়ে আসলে খুব একটা কনসার্ন নাই। চীন এই প্রকল্পটা হোক সেটা চায়। সেটা বাংলাদেশের জনগণের কতটা ভালো হবে, বাংলাদেশ পানি পাবে, বাংলাদেশ থেকে খরা মুক্ত হবে, এগুলো নিয়ে আসলে তাদের কোনো কনসার্ন না। তাদের কনসার্ন হচ্ছে চিকেন নেক পর্যন্ত পৌঁছে যাওয়া, অর্থাৎ শিলিগুড়ি করিডর। এবং ভারতের কনসার্ন হচ্ছে এই শিলিগুড়ি করিডোর কাছাকাছি যদি চীনের ফুটপ্রিন্ট চলে যায়, তাহলে সেটা তাদের 7 সিস্টার্সের কে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে, অর্থাৎ তাদের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি, তাদের ইন্টারনাল সিকিউরিটির জন্য একটা হুমকি। এবং আমরা অবশ্যই চাই না কোনো দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হোক, তাদের ইন্টারনাল সিকিউরিটি বিনষ্ট হোক, কিন্তু ভারত হয়তোবা ভুলে গেছে যে সরকারকে তারা এতদিন সহযোগিতা করে অবৈধভাবে ক্ষমতায় বসিয়ে রেখেছে, সেই সরকার যে কোনো সময় যে কোনো দিকে সরে যেতে পারে। তাদের যদি প্রয়োজন হয় তারা চীনের দিকে ঝুঁকে যাবে, যখন প্রয়োজন হবে তারা ভারতের দিকে ঝুঁকে যাবে। সুতরাং ভারতের সার্বভৌমত্ব, 7 সিস্টার্সের নিরাপত্তা, তাদের ইন্টারনাল সিকিউরিটি শেখ হাসিনা সরকারের আমলেই সবচেয়ে বেশি থ্রেটের মধ্যে আছে। হয়তো এখন পর্যন্ত ভারত সেটা বুঝতে পারছে না, হয়তো অনুধাবন করতে পারছে না, কিন্তু সামনের দিনগুলোতে যদি এই সরকার ক্ষমতায় টিকে থাকে, সেটা ভারতের জন্য আরও বড় থ্রেট তৈরি করবে। এই প্রকল্পই তার উদাহরণ। এখানে চীন ঢুকে যাচ্ছে হয়তোবা, আমরা এটা ধরে নিতে পারি। এর কারণ হচ্ছে চীনের কাছ থেকে সম্প্রতি
$5 বিলিয়ন চেয়েছে বাংলাদেশ, এবং বাংলাদেশের রিজার্ভ $14 বিলিয়ন ঘরে চলে এসছে, এবং 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ এখন বাংলাদেশের নাই। সুতরাং এই সরকার যদি দেশ চালাতে চায়, যদি তার ক্ষমতাও টিকিয়ে রাখতে চায়, তাকে অবশ্যই চীনের কাছে যেতে হবে, এবং ইতিমধ্যে সে $5 বিলিয়ন সমমূল্যের ইউয়ান চেয়েছে, সম্ভবত 36 বিলিয়ন ইউয়ান সে এখন চেয়েছে চীনের কাছ থেকে। সুতরাং চীনের কাছ থেকে যখন সে সহযোগিতা নেবে, 36 বিলিয়ন ইউয়ান নেবে, তখন অবশ্যই চীন তাকে বলবে, তুমি যখন আমার কাছ থেকে সহযোগিতা চাচ্ছ তাহলে প্রকল্পটা আমাকে দাও। এবং চান্সেস আর হাই যে এই দফায় আসলে 2 বছর ধরে এই প্রকল্পকে আটকে রাখতে পারলেও, যেহেতু নতুন সরকার গঠিত হয়ে গেছে, এখন আসলে এই প্রকল্পটাকে খুব বেশি দিন ডিলে করানো সরকারের জন্য খুব কঠিন হয়ে পড়বে। আমরা একটু দেখি বিনয় কোত্রে এসে কি বলেছেন, তারপর এই প্রকল্পটা আসলে সরকারকে যে কত বড় বিপদে ফেলবে সেই আলোচনায় যাব। আমি একটু প্রথম আলো থেকে পড়ি। তিস্তা প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত, পররাষ্ট্রমন্ত্রী কথা বলছেন। তিস্তা একটি বৃহদায়তন প্রকল্পে চীনের অর্থায়ন নিয়ে কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের অভিন্ন 52 নদীর অন্যতম তিস্তায় চীনের অর্থায়ন নিয়ে অস্বস্তি রয়েছে নয়াদিল্লির। এবার ঢাকা সফরে এসে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোত্রে তিস্তা প্রকল্পে তার দেশের অর্থায়নের আগ্রহের কথা পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে জানিয়েছেন। এরপর হাসান মাহমুদ বলছেন, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। তিস্তায় আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, ভারত সেখানে অর্থায়ন করতে চায়। আমি বলেছি তিস্তায় যে প্রকল্পটি হবে সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী হবে, আমাদের প্রয়োজন যেন পূরণ হয়। তিস্তায় চীনও অর্থায়ন করতে চাচ্ছে। এ প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যে এক্ষেত্রে সহায়তা করতে চাইছে সে বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। হাসান মাহমুদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক চমৎকার সম্পর্ক, শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী সেটাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, এগুলো নিয়ে তিনি বিনয় কোত্রের সাথে আলোচনা করেছেন। কিন্তু সাংবাদিকরা যখন জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন যে তিস্তায় তো চীনও অর্থায়ন করতে চাচ্ছে, এই প্রসঙ্গটা কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এড়িয়ে গেছেন। কারণ চীন এবং ভারত কাউকেই অখুশি আসলে এই সরকার করতে পারবে না, কারণ এই সরকার ক্ষমতায় টিকেই আছে উভয় পক্ষকে এতদিন তারা ব্যালেন্স করে রাখতে পেরেছিল বলে। ডেইলি স্টারের একটা রিপোর্ট দেখে নেই একটু। ডেইলি স্টার বলছে, বিয়ন্ড ডলার বাংলাদেশ টু সিক ওভার 36 বিলিয়ন ইউয়ান ইন চাইনিজ লোনস। Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves. অর্থাৎ যেটা বলছিলাম, $5 বিলিয়ন সমমূল্যের ইউয়ান চেয়েছে, 36 বিলিয়ন। সুতরাং চীন এদিকে এগিয়ে আছে, এবং সরকার যদি যে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে আসলে আমরা যাচ্ছি, $14 বিলিয়ন ঘরে চলে এসছে রিজার্ভ, এবং প্রত্যেক মাসে $1 থেকে $1.5 বিলিয়ন করে আমাদের রিজার্ভ ক্ষয় হচ্ছে, ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি। অর্থাৎ আমরা যেটুকু আমদানি বিল দিচ্ছি এবং রপ্তানি এবং রেমিটেন্সের মাধ্যমে যেটা আসছে, সেটার মাঝখানে যে অংশটা, সেটাকেই আসলে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট বলে থাকি, সেটা আসলে ঋণাত্মক। প্রত্যেক মাসেই $1.5 বিলিয়ন করে কমে যাচ্ছে, $1 বিলিয়ন থেকে $1.5 বিলিয়ন, এবং সামনের দিনে এটা $2 বিলিয়ন হয়ে যেতে পারে। কারণ কয়েকদিন আগে নসরুল হামিদ জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে $100 কোটি করে প্রত্যেক মাসে পরিশোধ করার চাপ রয়েছে এই সরকারের উপরে। শুধুমাত্র বিদ্যুৎ খাতে 44,000 কোটি টাকার উপরে জ্বালানি খাতে আমাদের বকেয়া হয়ে গেছে। এবং যেহেতু এখন বিদ্যুতের চাহিদা অনেক বেশি, শুধুমাত্র বিদ্যুৎ না, জ্বালানি তেল ডিজেলের চাহিদা বেশি, কারণ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে লাগে। এলএনজির চাহিদা এখন বেশি, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে লাগছে অতিরিক্ত পরিমাণ। ফলে জ্বালানি খাতে এই টাকাটা আমাদেরকে এখন অতিরিক্ত দিতে হবে, কারণ শীতের সময়ে আমাদের বিদ্যুতের চাহিদা ছিল 7 থেকে 8 হাজার মেগাওয়াট, সেটা এখন 17 হাজার মেগাওয়াটের উপরে চলে গেছে। সুতরাং প্রায় 10,000 মেগাওয়াট বেশি এখন আমাদের বিদ্যুৎ লাগছে, ডাবলেরও বেশি। ফলে সামনের দিনই চাপটা আরও বাড়বে, এবং $100 কোটি এই অর্থ বছরের প্রথম 9 মাসে আমরা ঋণের সুদ পরিশোধ করেছি, এবং প্রথমবারের মতো আমরা $5 বিলিয়ন পরিশোধ করতে ব্যর্থ হয়েছি বিদেশি ঋণের কিস্তি। মানে আমরা এখন খেলাপি হয়েছে। আমরা যদি $5 বিলিয়ন নাও দিতে যাই, আমাদেরকে সামনের 6 মাসে অন্তত $300 কোটি পরিশোধ করতে হবে ঋণের কিস্তি, অন্তত সুদ হিসেবে। মূল টাকা তো থেকেই যাচ্ছে। সুতরাং এই সরকার যদি বাঁচতে চায়, অর্থনৈতিকভাবে যদি এই সরকার টিকে থাকতে চায়, কোনো রকমে যদি বেঁচে থাকতে চায়, তাহলে তাকে চীনের সহযোগিতা নিতে হবে, এবং ইতোমধ্যেই সে চীনের কাছ থেকে সহযোগিতা চেয়েছে। ফলে সম্ভবত এই প্রকল্পে চীনই আসলে শেষ পর্যন্ত অর্থায়ন করতে পারবে। ভারত আসলে যেটা চাইবে, ভারতের আসলে এই প্রকল্পটা হোক বা না হোক সেটা নিয়ে খুব একটা কনসার্ন নেই, এবং বাংলাদেশ সরকারও চাইবে যে এই প্রকল্পটা যতটা তারা ডিলে করাতে পারে
যত ডিলে করাতে পারে ততদিন পর্যন্ত তারা এই ব্যালেন্সটা করতে পারবে এবং উভয়ের সামনেই এই প্রকল্পের লোভ সামনে রেখে এই প্রকল্পের মূলা ঝুলিয়ে রেখে আসলে উভয় পক্ষের কাছ থেকে সে সহযোগিতাটা নেবে। চীনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেবে এবং ভারতের কাছ থেকে সে যে সহযোগিতাটা নেবে অর্থাৎ অবৈধভাবে ক্ষমতায় বসে থাকার জন্য। এবং ভারত যদি এটা ভুলে যায় যে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকবার জন্য সে যখন যেখানে সুবিধা পাবে তার এই অবৈধ ক্ষমতা টিকে রাখবার জন্য যখন যেখানে যেতে হবে সে কিন্তু সেদিকে চলে যাবে। সুতরাং এই সরকারের আমলে শেখ হাসিনার অধীনে বাংলাদেশ যতদিন আছে ততদিনই ভারতের জন্য, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা, ভারতের সার্বভৌমত্বের জন্য ততদিন পর্যন্ত থ্রেটটা আরও বেশি। এটা ভারতকে মাথায় রাখতে হবে, ভারতকে এটা বুঝতে হবে। ভারত চাইবে এই প্রকল্পটা না হোক, যতদিন পর্যন্ত ডিলে এই সরকার করাতে পারবে ভারত খুশি থাকবে। কিন্তু চীনও খুব সহসাই প্রকল্পটা করতে চাইবে, সেটা চীনের রাষ্ট্রদূত পরিষ্কারভাবে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে বুঝিয়ে দিয়েছেন। এবং এই যে দুভয় পক্ষকে ম্যানেজ করার যে জায়গাটাতে সরকার যে কতটা বিপদে আছে আমরা বুঝতে পারি। ক্ষমতা গ্রহণের পর অর্থাৎ আওয়ামী লীগ যখন আবারও ক্ষমতা দখল করলো এবং শেখ হাসিনা যখন নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন 7 জানুয়ারি নির্বাচনী সার্কাসের পর, তারপর বিদেশ সফর হিসেবে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং সেখান থেকে তিনি চীনে যাবেন এবং ভারতের নির্বাচন চলছে। নির্বাচনটা শেষ হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হচ্ছে, কারণ তিনি আগে চীনে যাবেন না, তিনি আগে ভারতে যাবেন। আগে ভারতকে ম্যানেজ করবার চেষ্টা করবেন, এরপর আবার তিনি চীনে যাবেন, আবার চীনকে ম্যানেজ করবার চেষ্টা করবেন। এবং এই ব্যালেন্সটা করতে গিয়ে আসলে সরকার চরমতম বিপদটা ডেকে এনেছে এই তিস্তা প্রকল্প। এবং এই তিস্তা প্রকল্পই সম্ভবত এই তিস্তা প্রকল্পই আসলে উভয় পক্ষকে ব্যালেন্স করার ক্ষেত্রে সরকারকে চরমতম বিপদের মধ্যে ফেলবে এবং প্রথমবারের মতো সে এই ব্যালেন্সটা করতে, চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করতে ব্যর্থ হবে এবং এই কারণে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা তাকে ফেস করতে হবে।